মাস, মাত্র 6 মাসের মধ্যে চিত্রটা আমূল বদলে গেছে। 2024-এর 4 জুন যখন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলো, তখন এমন একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছিল যেন মনে হচ্ছিল 240 আসন পাওয়া নরেন্দ্র মোদী হেরে গেছেন, আর সেঞ্চুরিও না করতে পারা মাত্র 99-এ আটকে যাওয়া রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডি জোট ক্ষমতায় বসে গেছে। কিন্তু এরপরে নরেন্দ্র মোদীকে সরকার গড়া থেকে আটকানো তো দূরের কথা, হরিয়ানাতে জেতা ম্যাচ গোহারা হেরে আর মহারাষ্ট্রে দলের অস্তিত্বই আরব সাগরে ভাসিয়ে পেয়ারে রাহুল বাবা এখন বিদেশে গিয়ে তাইচি শেখায় মন দিতে চায়। অন্যদিকে ইন্ডি জোটের বাকি শরিকদের মধ্যেও খেয়েই লেগে গেছে। কেজরিওয়াল তো কংগ্রেসকে টাটা বাই বাই করেই দিয়েছে, বাকিরাও বুঝে গেছে রাহুল বাবা তুমসে না হো পায়েগা। ফলে রাহুলকে সরিয়ে মমতাকে ইন্ডি জোটের নেতৃত্বে বসানোর চেষ্টা চলছে। সোনিয়া গান্ধী বুঝছেন সেটা যদি হয় তাহলে কংগ্রেসের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু বয়সের ভারে তিনি সামাল দেওয়ার মতো জায়গায় নেই। কন্যা প্রিয়াঙ্কাকে এনে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি নরেন্দ্র মোদীদের রাজনীতির সামনে নেহাতি দুগ্ধপোষ্য শিশু, আর এমনিতেই রবার্ট বাদ্রার কাচ্চা চিট্টা খুলতে চলেছে। ফলে নাম্বারের দিক থেকে পিছিয়ে থাকলেও নরেন্দ্র মোদী এবার অল আউট যাবেন নিজের লিগাসি প্রতিষ্ঠা করতে। তাই 2025 ভারতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যার রেশ ভারতের ভৌগোলিক সীমানা পেরিয়ে গোটা বিশ্বকেই আলোড়িত করতে পারে। দেখুন, এর শুরুটা হবে 20শে জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন, আমেরিকার গদিতে বসা সেই দিনটার ঘটনা নিয়ে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বন্ধুত্ব এই জায়গাটা রয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা দেশই যারা নিজের দেশকে ভালোবাসে নেশন ফার্স্ট এই পলিসিতে চলে, এবং আমেরিকাও এটার থেকে কোনো রকম আলাদা হবে না। ফলে ডোনাল্ড ট্রাম্প সারা জীবনই যে ভারতের বন্ধু থাকবে, নরেন্দ্র মোদীর বন্ধুত্ব ওর সঙ্গে করবেন, নিজের রাজনৈতিক গদি বাঁচাতে বা নিজের রাজনৈতিক জায়গা করতে ভারতের সঙ্গে সম্পর্ক ডিটোরিয়েট করবেন না, এই জায়গাটা কিন্তু বলা যায় না। ফলে যতই ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা থাকুক না কেন, ইতিমধ্যেই কিন্তু ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। আপনারা জানেন রাশিয়া ভারতের পার্মানেন্ট বন্ধু, এবং তাদের সঙ্গে যে ভারতের সম্পর্ক, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের উপর অনেক চাপ থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী কিন্তু সেখান থেকে সরেনি। ফলে রাশিয়াও সেটা রিয়েলাইজ করছে এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করার একটা জায়গা তৈরি করছে। অন্যদিকে চীন, তারাও কিন্তু বুঝতে পারছে বাস্তবটা, এবং এখানে ভারতকে যদি বাদ দেওয়া হয়, ভারতকে যদি শত্রু দেশ হিসেবে ট্রিট করা হয়, তার পাল্টা প্রত্যাঘাত আসবে, এবং এই জায়গা থেকে তারাও কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। যদিও চীনকে এখনই বিশ্বাস করার মতো জায়গায় নেই, এখনো অনেকটা পথ চলা বাকি আছে, তবে চীনকে বিশ্বাস করা যায়। কিন্তু নরেন্দ্র মোদী স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাগুলো কেন করছে? ভারতের সঙ্গে রাশিয়া এবং চীনের মতো শক্তি যদি হাত মিলিয়ে থাকে, তাহলে আমেরিকাও কিন্তু এত সহজে ভারতকে ঘাঁটাতে আসতে পারবে না। এবং সব থেকে বড়, সব থেকে ক্রুশিয়াল পয়েন্ট যেটা হতে চলেছে, 2025-এ কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, এমন একটা সম্ভাবনার কথা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, এবং আমরা যদি পারিপার্শ্বিক বিশ্বের দিকে তাকাই, সেই সম্ভাবনাকে সত্যিই উড়িয়ে দেওয়ার মতো জায়গা নেই। এই জায়গায় অক্ষ শক্তি, মিত্র শক্তির পক্ষে থাকাটা অত্যন্ত জরুরি, এবং ভারত কিন্তু নিজের দমে সেই জায়গাটা থাকছে। একদিকে ভারত, একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, একদিকে চীন, ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক ভালো, জাপান অবভিয়াসলি এদিকে থাকবে, অন্যদিকে অস্ট্রেলিয়া তারাও থাকবে। এই বৃহৎ শক্তিগুলো যদি একদিকে থাকে, তাহলে অবভিয়াসলি সেই থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা কিন্তু সেই ব্যাপকতা পাবে না, এবং পেলেও ভারত কিন্তু অনেকখানি সেফগার্ড পাবে। ফলে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাকিস্তান যে জায়গাটা শুরু করেছে, সেই পাকিস্তানকেও থামানোর কিন্তু জায়গা এসে গেছে। বিশেষ করে ভারতের এজেন্ডায়, নরেন্দ্র মোদীর এজেন্ডায়, যেখানে পাক অকুপাইড কাশ্মীর, সেইটাকে ভারতের ফিরিয়ে আনার জায়গা রয়েছে। আমেরিকায় চলে আসার ফলে পাকিস্তানের দাদাগিরি কিন্তু কমবে। ইতিমধ্যেই আফগানিস্তান যুদ্ধ ঘোষণা করেছে, পাকিস্তান আফগানিস্তান রিলেশন আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং সেই ঘুঁটিটার ক্ষেত্রে চীনের ভূমিকা, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি আর একটা প্রতিবেদন আপনাদের বলেছি, ফলে ডিটেলসে যাচ্ছি না। এই জায়গাটায় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প আসার পর কিন্তু পাকিস্তান অনেকটা চাপে পড়বে, আর পাকিস্তানের দিকে চাপে পড়া চীন, ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, বাংলাদেশ এমনিতেই সাইজ হয়ে যাবে। অর্থাৎ ভারতের দু প্রান্তে দুটো যে বিপদ উঠে এসছে, ভারতকে যে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, 20শে জানুয়ারির পর থেকে কিন্তু সেই ইকুয়েশন পুরোপুরি চেঞ্জ হতে পারে। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে মিডল ইস্টের সঙ্গে ইউরোপের কি সম্পর্ক হতে চলেছে। মুসলিম কান্ট্রিগুলো তারা কিন্তু ক্রমশ তাদের আধিপত্য বাড়ানোর চেষ্টা করছে, এবং এই জায়গা থেকেই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা সম্ভাবনা রয়েছে।
ফলে সেই জায়গায় ভারত কিন্তু মিডল ইস্টে নিজেদের বন্ধুত্ব ক্রমশ বাড়াচ্ছে। অন্যদিকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে আদান প্রদানের সম্পর্ক বাড়ছে। ভারতের ভূমিকা এই দুটো পক্ষের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সেখানে নরেন্দ্র মোদীর ভূমিকা কিন্তু আরো 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 স্পেশাল হতে চলেছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হবে, যেটা ডোনাল্ড ট্রাম্প আসার পর ভারতের জন্য চেঞ্জ হবে এবং যেটা গোটা বিশ্বে প্রভাব পড়বে, সেটা হচ্ছে এই যে জর্জ সোরসের মতো লোক, অস্ত্র ব্যবসায়ী, যারা ভারতের অর্থনীতিটাকে বারবার পঙ্গু করে দিতে চায় এবং ভারতের মধ্যে যারা রাজনৈতিক শক্তি রয়েছে, যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে পারে, তাদেরকে ফান্ডিং করা, তাদের মাধ্যমে ভারতের মধ্যে যে অস্থিরতা তৈরি করা, সেই জর্জ সোরেসদের বোতল বন্দি করার প্রয়াস, সেটাও কিন্তু চলবে। এবং সেটা কতখানি নরেন্দ্র মোদী সফল হচ্ছেন তার উপর কিন্তু ভারতের আগামী দিনের ভবিষ্যৎ এবং বিশ্ব মানচিত্রে ভারতের স্থান, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে ডেফিনেটলি 20শে জানুয়ারি একটা মাইলস্টোন ডেট হতে চলেছে এবং তারপর থেকে অনেক কিছু ইন্টারন্যাশনাল ইকুয়েশন চেঞ্জ হবে এবং সেখানে নরেন্দ্র মোদীর ভূমিকা, নরেন্দ্র মোদীর জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর যেটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ ডেট হতে চলেছে, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আপনারা জানেন নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকেই কিন্তু ভারতের যে বাজেট পেশের দিন, সেটা 1 ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। এবং এবং এই জায়গায় মনে করা হচ্ছে যে 2047 সালের মধ্যে বিকশিত ভারত, এই স্বপ্ন নরেন্দ্র মোদী দেখছেন। তার ফলে নিজের লিগ্যাসি প্রতিষ্ঠা করার জন্য নরেন্দ্র মোদী অল আউট যাবেন এবং এই বাজেটেই একটা বড় দিশা থাকতে পারে, যেখানে ভারতের যে অর্থনীতি রয়েছে সেটার আমূল সংস্কারের পথে হাঁটতে পারে নরেন্দ্র মোদী। কেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখুন, এখানে 2029-এ নরেন্দ্র মোদী মুখ থাকছেন। একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে 2024-এ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়তো হচ্ছেন, কিন্তু 2026-এ তিনি হয়তো দেশের রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন এবং সেই জায়গা থেকে নতুন প্রধানমন্ত্রী বিজেপি কাউকে নিয়ে আসবে। এই জায়গাটায় প্রথমত সহমত হওয়া যায়নি। বিজেপির মধ্যেই সোজা কথায় আড়াআড়ি বিভাজন হয়েছে। একটা পক্ষ চায় যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হিসেবে আসুন, আর একটা পক্ষ চায় অমিত শাহ প্রধানমন্ত্রী হিসেবে আসুন। এবার সারা বিশ্বে যে ডামাডোলের জায়গাটা চলছে, যে অস্থিরতার জায়গাটা চলছে, সেখানে নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত যে কানেকশন, তার যে ক্যারিশমা, সেটা কিন্তু ভারতের সম্পর্ক এই ডামাডোল পরিস্থিতিতেও অন্যান্য দেশের সঙ্গে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিচ্ছে। ফলে এই অবস্থায় নতুন কাউকে বসানো এবং সেখানে ভারতের সম্পর্ক কি হবে, এই রিস্কে ভারত যাবে না, যেখানে 272-এর গন্ডি এখনো কিন্তু নরেন্দ্র মোদী সরকার পেরোতে পারেনি। ফলে এই অস্থির সিচুয়েশনে যদি বিশ্বের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, এখানে বিরোধীরা চেপে ধরবে। 2029 কিন্তু এমনি ক্রিটিক্যাল হয়ে যাবে। ফলে 2029-এ নরেন্দ্র মোদী মুখ হতে চলেছেন এবং সেই অনুযায়ী এবার কিন্তু তিনি তার লিগ্যাসি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। কেননা দেখুন, এর আগে ভারতবর্ষে এরকম দীর্ঘ টার্মে যারা প্রধানমন্ত্রী থেকেছেন, আমি প্রথমেই জওহরলাল নেহরুর কথা শুরু করছি। জওহরলাল নেহরু তিনি 1952-তে প্রথম জিতে আসেন এবং প্রধানমন্ত্রী হন। 1947-তে তো এমনিই বসেছিলেন, কিন্তু 1952-তে প্রথমে জিতে আসেন, 52-র পর 57-তে জিতে আসেন এবং তারপর 62। কিন্তু এই সময়ের মধ্যে ভারতের অবস্থা দেখুন, ভারত আমেরিকা থেকে গম পেত। কোন গম পেত? যে গমটা নিজেদের পশুদেরও খাওয়াতে পারে না, সেটা ভারতবর্ষকে পাঠাতো। জওহরলাল নেহরুর যে নীতি রয়েছে, সেই নীতির জন্য ভারতের কাশ্মীরের একটা বড় অংশ, সেটা নিয়ে গন্ডগোল লেগে রইল। পাকিস্তান সেটা অধিগ্রহণ করলো, এমনকি আকসাই চীন সেটা চীনের কাছে চলে গেল। এই যে জায়গাটা, সেখানে জওহরলাল নেহরুর লিগ্যাসি কিন্তু সেখানে ধাক্কা খেয়েছে। ইন্দিরা গান্ধী অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু ইন্দিরা গান্ধী বলতেই যে জায়গাটা সবার আগে ফুটে ওঠে, সেটা হচ্ছে এমার্জেন্সি। রাজীব গান্ধী বোফোর্স ঘোটালা, মানে একটার পর একটা। যদি আমরা কংগ্রেসের জামানা দেখি, সেখানে লিগ্যাসি বলতে কিন্তু শুধুই ভারতের জন্য এটা ক্ষতির জায়গা হয়ে রয়েছে। অন্যদিকে গান্ধী পরিবারের বাইরে বড় টার্মের সরকার চালিয়েছেন মনমোহন সিং সামনে থাকলেও পিছন থেকে সোনিয়া গান্ধী চালিয়েছেন। এবং এই 10 বছরে যে ঘোটালা হয়েছে, সেটা বোধহয় স্বাধীনতার পর ভারতবর্ষে যত সরকার চলেছে সেটা কোথাও হয়নি। এবার নরেন্দ্র মোদী 10টা বছর ক্ষমতা চালিয়েছেন, এটা থার্ড টার্ম তার হচ্ছে। এই 10 বছরে তিনি ঘুঁটি সাজিয়েছেন। এবার কিন্তু এই থার্ড টার্মটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন একটা লিগ্যাসি সিস্টেম তিনি তৈরি করতে চলেছেন, যেটা কিন্তু আগামী 2-3টে ইলেকশনে বিজেপিকে ডেফিনেটলি ডিভিডেন্ড দেবে। এবং 2029-এ যদি ঘুঁটি সাজাতে হয়, এখন থেকেই সেই জায়গাটা করতে হবে। অনেকেই ভাবছেন যে যেহেতু 272 নেই, হয়তো সেই কঠিন পদক্ষেপের পথে হাঁটতে পারবেন না। কিন্তু দেখুন, অটল বিহারী বাজপেয়ীর বিজেপি যখন ক্ষমতায় ছিল, তাদের সর্বোচ্চ আসন ছিল 182। সেখানে সব থেকে খারাপ ফল করা নরেন্দ্র মোদীর কাছে 240 জন রয়েছে এবং এই 240 জনটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে 272 হয়ে যেতে পারে। কি করে, সেটা একটু পরে আসছি।
এবং নাম্বারটা কিন্তু এক্ষেত্রে ফ্যাক্টর হবে না। বিরোধীরা যেভাবে ছন্নছাড়া হয়ে গেছে, ওই বললাম যে মাত্র 6 মাসের মধ্যে যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে, সেই জায়গা থেকে এই সুযোগ কিন্তু নরেন্দ্র মোদী আর পাবেন না, যেখানে বিরোধীদের কফিনে কার্যত পেরেক পুঁতে দেওয়া আর তাদের কোমরটাই ভেঙে দেওয়া, উঠতে না দেওয়া, সেই জায়গাটা করে। এবং সেই জায়গাটাই কিন্তু এই 1 ফেব্রুয়ারির যে বাজেট হবে সেখান থেকে শুরু হওয়ার চান্স রয়েছে। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ভারতের ইতিহাসকে কার্যত বদলে বদলে দিতে পারে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকা ওয়ারশিপ অ্যাক্ট, প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991, যে মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। মনে করা হচ্ছে এই মামলার যে রায় সেটা কিন্তু এবছরই আসতে পারে, কেননা যিনি এটার দায়িত্ব রয়েছেন তিনি রিটায়ার করবেন। ফলে এটা দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, এবং এই মামলার রায় যদি সত্যিই সামনে আসে, ভারতের রাজনীতি তো বদলে যাবে এবং বিশ্ব রাজনীতিতেও সেটা কিন্তু উথাল পাতাল করবে। কিভাবে? দেখুন, প্রথমে আমাদের মনে প্রশ্ন আসবে, হোয়াট ইজ দিস প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991? বর্তমানে এই আইন অনুযায়ী 1947 সালের 15ই আগস্টে যে ধর্মীয় জায়গাগুলো ছিল, ধর্মীয় স্থাপনাগুলো ছিল, সেগুলো যা চরিত্র ছিল সেগুলো অপরিবর্তিত রাখতে হবে 1947 সালের 15ই আগস্ট। এবং এই আইনের মাধ্যমে ধর্মীয় জায়গাগুলোর যে চরিত্র সেটার পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে, এবং আদালতগুলি এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991 এই কথাটা বলছে। অর্থাৎ আগে যা ছিল ছিল, কিন্তু 1947 সালের 15ই আগস্ট যেটা আছে সেটাকেই মেনে চলতে হবে। কিন্তু এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় 2020 সালে একটা পিটিশন দাখিল করেন। সেখানে তিনি দাবি করেন যে এই আইনটি সংবিধানের 14 এবং 15 নম্বর অনুচ্ছেদে বর্ণিত সমতার অধিকার এবং 25, 26 ও 29 অনুচ্ছেদে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। আর এই জায়গাটাতেই কিন্তু এবার চেপে ধরা হয়েছে সুপ্রিম কোর্টে। 2024 সালের ডিসেম্বরে, এই যে ডিসেম্বর মাস গেল, সেখানে জাস্টিস সঞ্জীব খান্না, চিফ জাস্টিস সঞ্জীব খান্না, তিনি বলছেন সুপ্রিম কোর্ট দেশের সমস্ত দেওয়ানি আদালতকে নির্দেশ দিচ্ছে যাতে তারা নতুন করে এই নিয়ে কোনো মামলা না গ্রহণ করে, এবং বর্তমানে যে মামলাগুলো চলছে তাতে কোনো কার্যকরী আদেশ না দেয়, যতক্ষণ না এই আইনের বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলবে এবার কিন্তু প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট সেটাই হবে। অর্থাৎ এই যে 1991-এ যে একটা বানানো হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, যা চরিত্র ছিল সেটাই থাকবে, নাকি তার পুরনো ঐতিহ্য যেখানে ছিল, যেটা যে জায়গাটায় আলটিমেটলি এগুলোকে ভেঙে নতুন করে করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই জায়গাটার বৈধতা দেবে। এই এই অশ্বিনী কুমার উপাধ্যায় করার মামলাটা কিন্তু একটা কার্যত মাইল ফলক হতে চলেছে। এবং এই মামলাগুলো যদি সত্যি এটা এইদিকে রায়টা আসে, তাহলে যেটা হবে, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ মসজিদ, এইসব যে বিতর্কিত জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু বড় ফয়সালা হবে। এবং সেখানে সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং বিজেপির যে লিগাসি, সেই জায়গাটা কিন্তু অন্য একটা সীমা পার করে যাবে। এর পাশাপাশি আর এটা তো সুপ্রিম কোর্টে গেল, এবার যেটা হবে লোকসভা এবং রাজ্যসভা, সেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জিনিস হতে চলেছে। একটা হচ্ছে ওয়াকফ বিল, একটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। এই দুই বিল পাশ করানোর জন্যই নরেন্দ্র মোদী সরকার কিন্তু অল আউট যাবে। দেখুন, রাজ্যসভাতে এই বিলগুলো পাশ করাতে খুব একটা আপত্তি হবে না, খুব একটা অসুবিধা হবে না, সেখানে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এসে গেছে, এবং যেভাবে বিধানসভা নির্বাচনগুলোতে তারা ফলাফল করছে তাতে আগামী দিনে এই সংখ্যাটা আরো বাড়বে। যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে লোকসভায়। লোকসভায় তাদের নিজস্ব 272 নেই, এবং সেখানে শরিকি একটা জায়গা রয়েছে, এবং সেই শরিক দলগুলো নিজস্ব রাজনীতির জন্য এই ওয়াকফ বিল বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সেগুলো হয়তো সাপোর্ট নাও করতে পারে। ফলে 2025-এ যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অমিত শাহের চাণক্য নীতি কিন্তু আবারও দেখা যেতে পারে। অর্থাৎ বিজেপি একাই 272-এর গণ্ডি পেরিয়ে যেতে পারে। এবং আরেকটা জায়গা অনেকে মনে করছেন, সেটা হচ্ছে যে দেখুন, এই বিলগুলো পাস করাতে গেলে যেহেতু সংবিধানের সংশোধনের প্রয়োজন রয়েছে, ফলে 2/3 যারা উপস্থিত রয়েছেন সেই ভোটটা পেতে হবে। উপস্থিত থাকা সাংসদ সংখ্যার বেসিসে 2/3 ভোট পেতে হবে। এবং এখানেও 370 ধারার মতো রাস্তা কিন্তু নিতে পারে বিজেপি গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী সরকার। আমাদের মাথায় রাখতে হবে, 370 ধারা যখন বিলুপ্ত হচ্ছে, তখন কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কাছে 2/3 ক্ষমতাটা নেই, কিন্তু তা সত্ত্বেও এই বিলগুলো পাশ হয়েছিল। বিরোধীদের কিভাবে ম্যানেজ করা হয়েছিল, কেউ ওয়াকআউট করেছিল, কেউ অনুপস্থিত থেকেছিল, কেউ পক্ষে ভোট দিয়েছিল, এই যে বিভিন্ন ইকুয়েশন গুলো, সেইটা নিয়ে কিন্তু এবার চক আউট শুরু হবে, যেহেতু ইন্ডিজোট ছত্রখান হয়ে রয়েছে। এবং নামটা যে কোনো ফ্যাক্টর নয় সেটা নরেন্দ্র মোদী সরকার বারবার প্রমাণ করে দিচ্ছে। 240 থেকেও তারা কিন্তু এই বিলগুলো 2/3 মেজরিটি নিয়ে পাশ করাতে পারে। অন্যদিকে যদি নাম্বারটাই ফ্যাক্টর হতো, তাহলে দেখুন রাজীব গান্ধী 414 ছিল,
সেই জায়গা থেকে কি করেছিল রাজীব গান্ধী, তার সরকারটা কোথা থেকে কোথায় চলে এসেছিল। ফলে এইটা কিন্তু কোনো রকম কোনো ফ্যাক্টর হতে চলেছে না। এই দুটো বিল সামনে আসবে এবং ওয়াকআপ বিল এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি করতে নরেন্দ্র মোদী সরকার পাশ করাতে পারে, তাহলে আঞ্চলিক দলগুলো যে রাজনীতি আছে সেগুলো কিন্তু কার্যত শেষের দিকে চলে আসবে, যে কারণে কিন্তু এত বিরোধিতা হচ্ছে এবং এটার জন্য নরেন্দ্র মোদী সরকার অল আউট যেতে পারে। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে দেশীয় প্রযুক্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং তাদের যে অস্ত্র ভান্ডার সেটা কিন্তু অনেক শক্তিশালী হবে। বাজেট অ্যালোকেশন, বাজেট ফান্ডিং এখানে অনেকটা বেশি হবে। ভারত সরাসরি কারোর সঙ্গে যুদ্ধে যাবে না, কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ করতে এলে প্রত্যেককে যে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ভারতের আছে, এই জায়গাটা নরেন্দ্র মোদী করতে চান। দুটো কারণ রয়েছে। এক, ভারত যদি অর্থনৈতিক শক্তিশালী হয় এই 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 দিক থেকে, তাহলে ভারতকে অর্থনৈতিকভাবে একটা বড় স্বাধীনতা নিয়ে আসবে, কেননা এই অস্ত্র ভান্ডার অন্যান্য দেশগুলো কিনতে চাইবে। যেমন করে এতদিন রাশিয়া, চীন, আমেরিকা এরা ব্যবসা করে এসছে, ভারত সেই ব্যবসাটা করবে, ভারতের অর্থ ভান্ডার বাড়বে। এবং 2 নম্বর হচ্ছে, যেহেতু ভারতের কাছে এই শক্তিশালী জায়গাটা রয়েছে, ভারতকে চট করে কেউ ঘাঁটাতে আসবে না। এবং এই জায়গাটাই যেটা মনে করা হচ্ছে স্থলবাহিনীর থেকেও আগামী দিনে যেটা ভবিষ্যৎ, সেই নৌবহর এবং মহাকাশ গবেষণা, এই দুটো ক্ষেত্রে কিন্তু ফান্ডিং অনেক বেশি বাড়বে এবং ভারত এমন একটা জায়গায় নিয়ে আসবে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে তখন সব দেশ ছুটে আসবে, চোখ তুলে কেউ তাকাতে চাইবে না। এই জায়গাটা একটা বড় সিদ্ধান্ত কিন্তু নরেন্দ্র মোদী সরকার নিতে পারে। এইগুলো হচ্ছে মেজর স্টেপ, কিন্তু নরেন্দ্র মোদীর কথা বলছি আর রাজনীতির কথা বলবো না, সেটা হতে পারে না। শেষ 6 নম্বর একটা বোনাস পয়েন্ট দিয়ে এই প্রতিবেদন শেষ করব। সেটা হচ্ছে 2025-এ দুটো বড় ইলেকশন আছে, একটা হচ্ছে দিল্লিতে বিধানসভা নির্বাচন, একটা হচ্ছে বিহারে বিধানসভা নির্বাচন। প্রথমে দিল্লি নির্বাচনের কথা বলি। দেখুন, দিল্লি নির্বাচনের ফলাফল কি হবে এই মুহূর্তে বলার মতো জায়গায় নেই। ওপিনিয়ন পোল এলে, এক্সিট পোল এলে সেগুলো থেকে অনেকটা প্রেডিক্ট করা যাবে বা কতখানি কি যাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 13 বছর আগে যে দলটা তৈরি করেছিল অরবিন্দ কেজরিওয়াল, সেই দলটা নিজের পিকে চলে গিয়েছিল এবং এখন কিন্তু ডাউনফল হচ্ছে। এই দলটা যে নতুন করে উঠে দাঁড়াতে পারে এমন কোনো ইঙ্গিত নেই। খোদ অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে, তার একাধিক মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে গেছে এবং সেই জায়গা থেকে কংগ্রেস কিন্তু কোথাও পিকচারে নেই। দিল্লি ভোটে লড়াইটা আম আদমি পার্টি বনাম বিজেপি হবে। বিজেপির ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, বিজেপিতে কিন্তু দিল্লিতে কোনো প্রপার মুখ নেই, প্রপার নেতা এখনো তারা তৈরি করতে পারেনি, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজের জায়গা রয়েছে। ফলে এই নির্বাচনটাই কি অরবিন্দ কেজরিওয়ালের শেষ, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্ব শেষ হয়ে যাচ্ছে, তার লিগাসি শেষ হয়ে যাচ্ছে, সেটা দিল্লি নির্বাচনের পর বোঝা যাবে। কিন্তু বিজেপি যেখানে কড়া টক্কর দেবে, এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে বিহারের ইলেকশন, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বিহারেও কিন্তু বিজেপির একটা নেতৃত্বের সমস্যা রয়েছে, যে কারণে তারা কিন্তু নীতিশ কুমারের নেতৃত্বে লড়ছে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে, বিজেপির হাতে একটা নতুন অস্ত্র এসে গেছে, তার নাম হচ্ছে চিরাগ পাসওয়ান। যদিও সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নয়, কিন্তু নীতিশ কুমারের বয়স হচ্ছে, আর দলের সাংসদরা বা তার দলের নেতারা কিন্তু এখনো ডিসাইড করতে পারছেন না যে নীতিশ কুমারের পরে কে লিগাসিটা কে বহন করবে। এবং সেই কারণে নীতিশ কুমারের দলের অনেকেই কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন যে পরবর্তীকালে তারা বিজেপিতে মিশে যেতে পারেন। অন্যদিকে চিরাগ পাসওয়ান যেভাবে তরুণ রাজনীতি করছেন, তিনি কিন্তু আগামী দিনে বিহারে মুখ হয়ে উঠতে পারেন। সেখানে চিরাগ পাসওয়ানের দলও কিন্তু বিজেপির সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা আছে, যদি চিরাগ পাসওয়ান সেই সম্মানটা বিজেপির কাছ থেকে পান। অন্যদিকে এদের যে প্রতিপক্ষ রয়েছে আরজেডি, সেই আরজেডি কিন্তু এর আগের যে ইলেকশন হয়েছিল 2020 সালে, সেখানে তেজস্বী যাদবের নেতৃত্বে যেভাবে উত্থান দেখাচ্ছিল, মনে হচ্ছিল বিহারে সবকিছু সেই কন্ট্রোল করতে শুরু করবে, লালু প্রসাদের লিগাসি সে বহন করবে। কিন্তু লালু প্রসাদ বয়স হয়েছে, রাজনীতি থেকে কার্যত মুছে গেছে। এবার তেজস্বী যাদবেরও কিন্তু ডাউনফল শুরু হয়ে গেছে। এবার বিহার আর দিল্লির ইলেকশন একটা জিনিস স্পষ্ট করে দেবে যে বিজেপির নেক্সট স্টেপটা কি হতে চলেছে। বিজেপি একটা জিনিস কিন্তু সবসময়ই চায়, সেটা হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান পার্টি, এই কনসেপ্টে চলা উচিত। অর্থাৎ দুটো বড় দল থাকবে, তাদের মধ্যে লড়াই হবে এবং সেই জায়গা থেকে তারা যে জিতবে সে ক্ষমতায় থাকবে, এরকম একটা কনসেপ্টে তারা আসতে চায়। সেই জায়গা থেকে আঞ্চলিক দলের রাজনীতি কি শেষ হওয়ার মুখে। ইতিমধ্যেই তেলেঙ্গানাতে বিআরএস কিন্তু শেষ হয়ে গেছে, ওড়িশাতে বিজেডি শেষ হয়ে গেছে। এবার যদি আম আদমি পার্টি এবং জেডিইউ বা আরজেডি এই দলগুলো শেষ হয়ে যায়, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আগামী দিনে আঞ্চলিক দলগুলোকে কার্যত গিলে ফেলার জন্য তৈরি থাকছে বিজেপি। এবং সেই ওয়ান নেশন ওয়ান পার্টি, যেরকম ওয়ান নেশন ওয়ান ইলেকশন হচ্ছে, সেই ফর্মুলার দিকেই হাঁটবে। সেইটা অনেকটা দিশা দেবে কিন্তু এই দুটো ইলেকশন। এবং সরাসরি বাংলার সঙ্গে যেহেতু কোনো যোগাযোগ নেই বিহার বা দিল্লির, কিন্তু আঞ্চলিক দলের এখানে রাজত্ব চলছে।
বাংলাতেও আঞ্চলিক দলের রাজত্ব, সালে বাংলার রাজনীতিতে কি হবে সেটা কিন্তু এই দুটো ইলেকশন থেকে অনেকটা স্পষ্ট হয়ে যাবে। ফলে 2025 যারা ভাবছেন যে মেরে একটা ব্যাপার যাবে, তা কিন্তু নয়। অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক আসতে চলেছে ভারতীয় পলিটিক্সে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এবং শুধু সেই জায়গাটায় ভারতবর্ষের রাজনীতি নয়, ভারতবর্ষের এই সিদ্ধান্তগুলো সার্বিকভাবে সারা পৃথিবী, সারা বিশ্ব মঞ্চেও কিন্তু নতুন করে আলোড়ন করতে পারে, এবং ভারতের সম্পর্ক পৃথিবীর সঙ্গে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে 2025 প্রথম থেকে শেষ অবধি অত্যন্ত রাজনৈতিকগতভাবে টানটান উত্তেজনায় থাকবে, এমনটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রেডিক্ট করছেন। আপনারা কি মনে করেন, সত্যিই 2025-এ অনেক কিছু নরেন্দ্র মোদী খেল দেখাবেন, নাকি যেভাবে চলছে সেভাবেই চলবে? এখনো অবধি সেই রকম কোনো বড় ধামাকা দেখা যায়নি। ইলেকশনের পর 240-এ থেমে আছে, 272-এ পৌঁছতে পারেনি, সেই রকমই একটা স্থিতিশীল জায়গাতেই ব্যাপারটাকে ম্যানেজ করার পর্যায়ে নিয়ে যাবেন, নাকি লোকটার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন, ভারতবর্ষকে নতুন করে গড়ার জন্য এসেছেন, সেই স্বপ্নটা ভারতবর্ষের সমস্ত অধিবাসী তাকে ঘিরে দেখে, সুতরাং সেই জায়গাটা তিনি এস্টাবলিশ করবেন এবং নিজের লিগাসি ছেড়ে যাবেন। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।